শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজওয়াতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। সারা বিশ্বে আজ মুসলমানদের উপর হামলা করা হচ্ছে, আমাদের মুসলমান ভাইদের পক্ষে আমরা আছি, আমরা প্রয়োজনে জীবন দিব। ভারত অভিমুখে মুফতি আমির মতো লং মার্চ করব, প্রতিবাদ করব। ভারতে নির্বাচনের পর আমরা যে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর উগ্র হিন্দুবাদীরা মুসলমানদের উপর এমন আক্রমণ শুরু করেছে যে তারা ঘর লুট করছে, দোকানপাট লুট করছে এবং মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। অর্থাৎ একটা কোথায়, মানে কোন জায়গায় জয় শ্রীরাম বলতে বাধ্য করছে? কোন বাড়িঘর লুট করা হয়েছে? ভাই বাংলাদেশি, ভারত স্বাধীন একবারই হয়েছে, তোমরা নিতে পারো না বছরে বছরে একবার করে স্বাধীনতা? ভারতের প্রয়োজন নেই, ভারত স্বাধীন, আমরা ভালো আছি, আমাদের এখানকার মুসলমান ভাইরা ভালো আছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই তারা ভালো আছে। জয় শ্রীরাম বলতে আমরা কেউ বাধ্য করিনি। আপনারা যদি রেজাল্ট দেখেন, বাংলাদেশি যাদের আমাদের পিসির প্রতি বেশি প্রেম আসছে, ভাইপোর প্রতি বেশি প্রেম আসছে, বাংলাদেশ থেকে প্রেম আসছে, ভাবুন আমাদের পিসি ওদের দরদ, আমাদের ভাইপো ওদের দরদ। তো তাদের উদ্দেশ্যে বলি, সংখ্যালঘুরাও তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি, এমআইএমকে এবং কংগ্রেস আর সিপিএমে ভোট শিফট হয়েছে। তো আপনারা যে খামোখায় উত্তেজিত হইতে যাইতেছেন, তো ওটা না হলেই চলবে। আপনারা খামোখায় উত্তেজিত হয়েছেন, মানে আপনাদের দেশে কোনো কারণ থাক না থাক আন্দোলন করা চাই, কিছু হোক না হোক ঝুন্ড মেরে বেরিয়ে পড়েন। আর আজ ইলেকশন হলো আমাদের এখানে, সরকার 15 বছরে বিদায় করলাম আমরা, শুভেন্দু অধিকারীর সরকার আমাদের রাজ্যে এলো, পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স করছে আর জ্বলন ধরছে বাংলাদেশে। বুঝুন ঠেলা, এবার আমি কি বলবো, আমার তো কিছুই বলার নাই। তো আমি এটুকুই বলবো যে দরদটা একটু কমান, আরও দরদের খবর দেবো এবার, কিন্তু কমাতে হবে, কিছু করতে পারবেন না, কারণ ভারতে স্বাধীনতা আপনারা আনতে পারবেন না। আমাদের বীর পুরুষ রয়েছে যারা ভারতকে স্বাধীন করে গেছেন, এবং আপনারা ঢুকলেন, আমাদের কাছেও ইট পাটকেল রয়েছে, আর বাকি আমাদের আর্মিরা কাফি আছে। তো জানিয়ে দিই আমি আপনাদেরকে যে যেমন আমাদের শক্ত হাতে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী যেভাবে পুরো সিস্টেমটাকে শক্ত হাতে ধরেছেন, প্রথমে প্রশাসনটাকে ধরেছেন, তারপরে ধরেছেন দুর্নীতিকে, যে দুর্নীতিতে জিরো টলারেন্স হবে, যার জন্য আপনারা দেখলেন যে সুজিত বসু অলরেডি অ্যারেস্ট হয়ে গেছেন, আরও বেশ কিছু মন্ত্রী স্ক্যানারে রয়েছেন। সেই রকমভাবেই সাধারণ মানুষ যাতে সুস্থভাবে রাস্তায় চলাফেরা করতে পারে, সাধারণ মানুষের যাতে কোনো প্রবলেম না হয়, সেই কারণে হাইকোর্টের অলরেডি যে অর্ডারটি রয়েছে সেটাকে এবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শক্ত হাতে ধরেছেন, যে রাস্তায় নামাজ পড়া যাবে না। রাস্তায় নামাজ পড়া তো উচিত নয়, রাস্তায় নামাজ পড়া যাবে না। আমরা যেমন মন্দিরে প্রার্থনা করি, রাস্তায় করি না, রাস্তায় পুজো করি, আমরা করি না, সেরকমই আমরা প্রে করতে গেলে গির্জায় যাই, সেরকমই রাস্তায় নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে গেলে মসজিদে যেতে হবে, এটা খারাপ কিছু নয়, নামাজ পড়তে হলে মসজিদে পড়াই ভালো, এটাই বলেছেন শুভেন্দু অধিকারী, এবং এটা শক্তভাবে বলেছেন, মানতে হবে। মানুষের চলাফেরা জ্যাম লাগিয়ে দেওয়া, গাড়ি দাঁড় করিয়ে রাস্তার মধ্যে নামাজ পড়তে লাগা, এটা ঠিক না। এটা যে সম্প্রদায়ের মানুষই থাক না কেন, আপনি যদি আল্লাহকে মানেন তো আল্লাহর অপমান করা, আমরা যদি রাস্তায় দাঁড়িয়ে পুজো করতে লাগি গাড়ি দাঁড় করিয়ে, তাহলে সেটা ভগবানকে অপমান করা। সেরকমই কড়া হাতে সিদ্ধান্ত নিয়েছেন যে নামাজ রাস্তায় পড়া যাবে না। এতে যদি বাংলাদেশের মনে হয় ও মা গো বিরাট অত্যাচার করছেন, জয় শ্রীরাম বলতে বাধ্য করছেন, দোকানপাট লুট, ঘর বাড়ি লুট, হিন্দুদের সঙ্গে জঙ্গি শব্দটা যায় না, এটা বিশ্বাস করতে হবে। আর এটা দৃঢ় সত্য, হিন্দুদের সঙ্গে জঙ্গি শব্দটা একদম যায় না, কেউ দেখাতেই পারবে না। হ্যাঁ, অনেক প্রোপাগান্ডা চলেছে, অনেক কিছু হয়েছে, অনেক কিছু দেখানোর চেষ্টা হয়েছে, কিন্তু আবারও বলছি যে আমরা ভালো আছি, আর আমাদের ভারতীয় যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের লোক আমরা ভালো আছি। আপনাদেরকে এক্সট্রা এফোর্ট নিতে হবে না, যেটা নিচ্ছেন। নিজের দেশকে সামলান না, নিজের দেশে তো চুলোই যাচ্ছে, শিক্ষা যাচ্ছে, স্বাস্থ্য যাচ্ছে, স্বাস্থ্যর কথা কি বলবো, এমনি শিল্পও চলে গেছে, তো সেটা নিয়ে ভাবুন। আমরা আমাদের রাজ্য, আমাদের দেশকে আমরা দেখে নেবো, আপনাদেরকে ভাবতে হবে না। এত গেল প্রথম। থাকলো কথা, দরদ আবার বাংলা পক্ষের প্রতি ওই বাংলাদেশিদের বেশি। বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছেন, ওনাকে অ্যারেস্ট করেছেন লালবাজার থানা, এবং যেখানে আজকে রাত ওনাকে সেই লালবাজার থানায় লকআপে কাটাতে হবে, কাল সকালে হাজির করা হবে আদালতে, এবং সেখানেও পুলিশ নিজের হেফাজতে চাইবেন।
এইবার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়, যিনি 2017 সালে বাংলা পক্ষ এবং একটা বিদ্বেষ তৈরি করে দিয়েছিলেন যে হিন্দি ভাষীর সঙ্গে হিন্দিতে নাকি কথা বলা যাবে না, বাংলাই বলতে হবে, যেমন ঠিক সাউথে যে কালচার চলে বিভাজনের রাজনীতি, যার ফায়দা পুরোপুরি তৃণমূল কংগ্রেসকে দেওয়ার চেষ্টা করেছিলেন। অর্থাৎ আমি তো এরকমও বলতে পারি যে এই বাংলা পক্ষ ফান্ডেড বাই তৃণমূল কংগ্রেসেরই বি টিম ছিল। সেই গর্গ চট্টোপাধ্যায় আবেগে ভাসতে এমন জায়গায় গেলেন যে কবে যে নির্বাচন কমিশনের ওপর অ্যাটাক করতে লাগলেন সেটা তিনি নিজেই বুঝতে পারেননি, যার রেজাল্টে আজকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং যে জেলে ওনাকে রাখা হয়েছে সেই জেলে কিন্তু মানে বুঝুন ভালো করে ব্যাপারটা আমি কি বলছি। মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সরকারে ছিলেন তখন ওনাদের নেতা মন্ত্রীরা যখন জেলে যেতেন তখন সেই জেলের ব্যাপারটা অন্যরকম ছিল। আর এইবার যারা জেলে যাচ্ছেন, যেমন সুজিত বসু বলুন বা গর্গ চট্টোপাধ্যায় বলুন, ওনাদের জন্য জেলটা জেলের মতো হবে, ফেসিলিটিসওয়ালা জেল হবে না। মানে মন্ত্রীদের জন্য জেল আলাদা, এই যে কথাটা, ওই রকম জেল হবে না, জেল একদম জেলের মতোই হবে। এবার বিষয় হচ্ছে যে কেন নির্বাচন কমিশন অভিযোগ দায়ের করেছিলেন কলকাতা পুলিশের সাইবার সেলে, যেখান থেকে এনাকে অ্যারেস্ট করা হয়েছে গর্গ চট্টোপাধ্যায়কে, এবং ইনি মারাত্মক কাজ করেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং মন্তব্য করেছেন ইভিএমকে নিয়ে, সরাসরি নির্বাচন কমিশনকে অ্যাটাক করে দিয়েছেন, নিজেই বুঝতে পারেননি যে কতটা মারাত্মক কাজ উনি করে বসে রয়েছেন, যার জন্য নির্বাচন কমিশন একদম বিষয়টাকে হালকাভাবে নেননি এবং বলেছেন যে ইভিএমকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে এই গর্গ চট্টোপাধ্যায়। নির্বাচন কমিশন জানিয়েছেন যে যখন কোনো ব্যক্তি এরকম মন্তব্য করছে যে ইভিএম সিল করার পর সেই ইভিএম খারাপ কি করে হলো, বা যখন কোনো ব্যক্তি এরকম মন্তব্য করছেন যে নির্বাচন কমিশন তো বেলার পর কারচুপি করতে পারে, তার মানে সেটা সরাসরি বিভ্রান্তি ছড়ানো এবং যেটা নিউট্রালভাবে ইলেকশন হচ্ছে সেই ইলেকশনের বিশ্বাসযোগ্যতার ওপর প্রশ্নচিহ্ন তোলা, যেটাকে একদম এন্টারটেন করার নেই। মানে নির্বাচন কমিশন যে নিরপেক্ষভাবে কাজ করছে সেই কাজের ওপরেও প্রশ্ন তোলা। মানে গর্গ চট্টোপাধ্যায় এমন প্রেজেন্ট করতে চাইলেন যে আমার কাছে বিরাট খুফিয়া একটা ইনপুট রয়েছে যে বেলার পর নির্বাচন কমিশন বিরাট কিছু কারচুপি করে দেবে। আরে কারচুপি তখন করবে যখন ইভিএম এর সাথে ইন্টারনেট কানেকশন থাকবে। আমি বারবার আপনাদেরকে বলি এবং আপনারা অনেকেই আমাকে সাজেস্ট করেন যে দিদি ইলেকশনে বায়োমেট্রিক করে দেওয়া উচিত, দিদি ইলেকশন মোবাইলের মাধ্যমে করে দিক না, সব থেকে ইজি হয়। তো আমি বলছি কখনো এটা করবে না, এটা সম্ভবই নয়, হওয়া উচিতই নয়। সম্ভব তো ডেফিনেটলি, কিন্তু হওয়া উচিত নয়। কারণ যখনই আপনি কোনো গ্যাজেটে ইন্টারনেট কানেকশন দেবেন তখনই সেখানে হ্যাক হওয়ার চান্সেস বেড়ে যাবে, যেখানে ইভিএমের সেটা জিরো চান্স, ওটাকে হ্যাক করা যাবেই না। ওটার সাথে ইন্টারনেট ব্লুটুথ কোনো কিছুর কানেকশন নেই, ওটা একটা জাস্ট ক্যালকুলেটর, আর সেটাও মানে পুরো কানেক্ট করতে হয় তবেই চলবে, আলাদা আলাদা তো আপনারা ওটাকে নিয়ে কোনো কাজও করতে পারবেন না। তো এই যে কাজটি নির্বাচন কমিশন মানে অভিযোগটি করেছেন তার জন্যই গর্গ চট্টোপাধ্যায়কে এবার লালবাজারে লকআপে কাটাতে হবে। শুধু তাই নয়, আপনাদেরকে আমি আরও বড় খবর দিই যে নির্বাচনের ফল ঘোষণার পর বারুইপুরে মানে এটা আইসি এবং এসআই মানে সাব ইন্সপেক্টর এগেনস্টে অভিযোগ লেগেছে যে নির্বাচনের ফল ঘোষণার পর ওনারা বিজেপির প্রার্থী যার নাম হচ্ছে বিশ্বজিৎ পাল ওনাকে চরম মারধর করেন, যার রেজাল্টে আজকে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের আইসি এবং এসআইকে সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ পদক্ষেপ নেওয়া হয়েছে, কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, বিভাগীয় তদন্তও হবে। কিন্তু ভাবুন একবার যে 4 তারিখে রেজাল্ট আউট হয়ে গেল, 207টা সিট নিয়ে সরকার গঠন হয়ে গেল, কিন্তু তখনও দক্ষিণ 24 পরগনায় কার প্রভাব চলছে? ভাইপোর প্রভাব চলছে। তখনও পুলিশ প্রশাসন বিশ্বাস করতে পারছেন না যে সরকার পরিবর্তন হয়ে গেছে এবং বিজেপির সরকার চলে এসেছে পশ্চিমবঙ্গে। না হলে কি করে এটা পসিবল যে 4 তারিখে রেজাল্ট আউট হয়েছে আর 5 তারিখে বিজেপির প্রার্থীর ওপর ভয়ঙ্করভাবে অ্যাটাক করা হয়েছে। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের এই পুরো যে সিস্টেমটা চলেছে এটা পুলিশ প্রশাসনের ওপর ডিপেন্ড করে, কাউকে নিউট্রালভাবে কাজ করতে দেওয়া হয়নি, আর সংখ্যালঘুর ওপর ডিপেন্ড করে। কি করে সংখ্যালঘুর ওপর? সব জায়গায় নয়, কিন্তু আমি একটা দেখলাম শান্তিপুর পুরসভা, শান্তিপুর নিজেও একটা বিধানসভা, তো সেই শান্তিপুর পুরসভার মধ্যে 24টি ওয়ার্ড রয়েছে, তার মধ্যে 18টিতে বিজেপি লিড আর 6টিতে তৃণমূল কংগ্রেস লিড। আমি দেখলাম বাবা সত্যি বিরাট পার্থক্য, 18তে বিজেপি লিড করছে, 6তে তৃণমূল কংগ্রেস লিড করছে। তো কেমন যেন মাইন্ডের খটকা লাগলো যে একবার দেখি তো ইন্টারনালি ঢুকে যে 6টা ওয়ার্ড কি সংখ্যালঘু, তো দেখছি হ্যাঁ সংখ্যালঘু ওয়ার্ড। তো সংখ্যালঘুদেরকে নিয়েই কি তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে আমরা থেকে যাব, আমাদের সরকার চলতে থাকবে, আমাদের কোনো কিছু হবে না? এই অতিরিক্ত সংখ্যালঘু তোষণ আর অতিরিক্তভাবে পুলিশ প্রশাসনের ওপর ডিপেন্ড করা আর আইপ্যাককে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়ার জন্যই আজকে তৃণমূল কংগ্রেসের এমন দুর্দিন এসেছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাতারাতি বলছে যে আমি তো টিএমসিকে পছন্দই করতাম না, আমি তো ভোট বিজেপিকে দিয়েছি, বিজেপিকে সমর্থন করতাম। মানে রং বদলাতে 2 ঘন্টা লাগেনি।
হবে তো, মানে সবসময় এক্সেসিভ তোষণ, কোনো পক্ষকে যদি এক্সেসিভ তোষণ করতে লাগবেন তাহলে সেটা আপনার দলের জন্য ক্ষতিই হবে। যেমন আমরা দেখতাম যে যে জায়গায় ইম্পর্টেন্ট, যেমন ধরে নিন না যে এই যে কৃষি বাজেট এসেছিল, সেখানে 10,000 কোটি টাকা রাজ্য সরকার অ্যালট করছেন, প্রাক্তন রাজ্য সরকার যখন অ্যালট করছেন 10,000 কোটি টাকা দিচ্ছেন কৃষি বাজেটে, আর সেই জায়গায় সংখ্যালঘু উন্নয়নে 5,000 কোটি টাকা। শিক্ষা আর খাদ্য দপ্তরগুলি যখন দেখবো তখন দেখবো কিছুই দেননি আপনি। রাস্তাঘাট উন্নয়নের কাজ নর্মাল করতেই পারছেন না। তাহলে অতিরিক্ত সংখ্যালঘু তোষণ আর অতিরিক্ত দুর্নীতির রেজাল্ট আজকে আপনারা দেখছেন যে পিসি ভাইপো চলে গেছেন, কাঁদছে বাংলাদেশের লোক, বাংলাদেশের লোক কাঁদছে, পিসি ভাইপো চলে গেছেন। শুধু তাই নয়, যারা সুবিধাভোগী ছিলেন তারাও এখন ধীরে ধীরে নিজের রাস্তা মেপে কেটে পড়ছেন। তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর সবথেকে বেশি যদি কোনো সেক্টরে দুর্নীতি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষা দপ্তরে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে। তারা লক্ষ লক্ষ টাকা দিয়েই চাকরি বিক্রি করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকার বদল হতেই শিক্ষা দপ্তরে সবথেকে বড় বদল দেখা যাচ্ছে ইস্তফার ঝড় উঠে গেছে। এমনকি স্কুল শিক্ষা সচিব যিনি রয়েছেন তার কাছে পদত্যাগপত্র অলরেডি পৌঁছে গেছে, মানে থাকতে চাইছেন না এনারা। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি যিনি ছিলেন আগে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, যিনি অলরেডি অ্যারেস্ট হয়ে রয়েছেন, ওনার পরিবর্তে এখন রামানুজ গঙ্গোপাধ্যায় রয়েছেন। উনিও বলছেন আমি পদত্যাগ করব, আমি থাকবো না এখানে। দ্বিতীয়, এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, যার চোখে চশমা কম কপালে বেশি থাকে, উনিও বলছেন আমি পদত্যাগ করব। পদত্যাগপত্র অলরেডি শিক্ষা সচিবের কাছে পৌঁছে গেছে, টেবিল হয়ে গেছে, যে আমরা থাকবো না। এই থাকবো না কেন জানেন? কারণ সরকার পরিবর্তন হয়েছে, দুর্নীতিতে জিরো টলারেন্স, প্রত্যেককে ধরা হবে, প্রত্যেকে যেখানে যেখানে যে জায়গায় টাকা খেয়েছে প্রত্যেককে ধরা হবে। যদি কোনো জায়গায় আপোস হয় বা কিছু গন্ডগোলের গন্ধটুকু মেলে তাহলে আমাদের মতো প্রতিবাদী ইউটিউবাররা আগেও প্রতিবাদ করেছি, আগামী দিনেও প্রতিবাদ করব। কারণ আমাদের হাতিয়ার একটাই, আমাদের এই মাইক, এই সামনের ফোনের ক্যামেরা আর আমাদের বক্তব্য। আমরা এখন দেখব যে সরকারটা এখনো পর্যন্ত যেভাবে চলছে বা যা সিদ্ধান্ত নিয়েছে তা ঠিকঠাক। এখনো পর্যন্ত বলার কিছু নেই, কারণ সরকার আসা মাত্র 1 সপ্তাহ হয়েছে, নতুন যে সরকার এসছে তার মধ্যে সিদ্ধান্ত কিন্তু এমন নেওয়া হয়েছে যা প্রাক্তন সরকার 140 দিনেও নিতে পারেনি, যা 2 দিনে নেওয়া হয়েছে। এবার আমরা দেখব যে একের পর এক যেমন দুর্নীতির সাথে আপোষ করা হচ্ছে না, আমরা দেখলাম মন্ত্রী অ্যারেস্ট হয়েছে, এই যে ব্যাপারগুলো তো আমাদের নজর থাকবে। তো তার মধ্যেই দেখছি দেখুন শিক্ষা দপ্তরে অলরেডি পদত্যাগপত্র জমা পড়তে লেগেছে। মানে কতটা ভয় লেগেছে আর কতটা এরা ভাবছেন যে আমরা এবার ভাই ধরা পড়ে যেতে পারি, কারণ শিক্ষাতে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে। প্রত্যেকটা জিনিস ফাঁস হবে, প্রত্যেকটা ব্যাপার ফাঁস হবে। আর ফাঁস না হলে যেখানেই আটকাবে, আমাদের মতো আরও অনেক ইউটিউবার রয়েছেন যাদেরকে আপনারা ভরসা করেন, আমরা বসে পড়বো। আমাদের একটাই কাজ, সত্যের সঙ্গে থাকা। তো আমরা তো স্পষ্ট কথা বলবোই, রয়েছি আমরা। এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।